আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর প্রশ্ন করলাম না কেমন আছেন। আমার নাম শাকিল হোসেন। কিছু কারণে আমি আমার ঠিকানাটি গোপন রাখছি। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব নয়, তাই ইমেইল করছি। আমার জীবনে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা আমি অর্জন করে ফেলেছি। প্রথমে বলে রাখি, ছোট্ট জীবন বলার কারণে আমার বয়স মাত্র 16। আমার এই জীবনে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে এবং মাঝে মাঝে ঘটে চলেছে। জানি না আপনারা এইসব কালো জাদু ও প্যারানর্মাল বিষয় বিশ্বাস করেন কিনা, তবুও বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। আমার জীবনে অনেক ঘটনা আছে, তার মধ্যে থেকেই একটি তুলে ধরছি। ঘটনাটি তেমন ভয়ঙ্কর না হলেও আমার হয়তো বলতে ইচ্ছে করবে বা আপনাদের শুনতেও ভালো লাগবে। যে ঘটনাটি আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। বেশি সময় নেব না, ঘটনাটি খুব ছোট। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। সাল 2012। তখন আমি 2য় শ্রেণীতে পড়ি। আমি রীতিমতো লেখাপড়ায় খুব ভালো ছিলাম। আমার দিন হেসে খেলে ভালোই কাটছিল, কিন্তু আমার এই হাসি খেলাতে কারো নজর লেগে যায়। জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। আমার লেখাপড়া থেকে একদম মন উঠে যেতে থাকে। সব সময় প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে দিন কাটাচ্ছিলাম। হঠাৎ করে আমি একদিন খুব অসুস্থ হয়ে পড়ি। কোনো কিছুতেই আমার রোগ ধরা পড়ছিল না। অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। চোখ বন্ধ করলেই দেখতে পাই কেউ একজন কালো জামা, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত কালো জামা দিয়ে ঢাকা বিশাল আকৃতির একজন চারিদিকে আমার ঘুরঘুর করছে এবং বলে, আমার সাথে চল, তোকে আমি নিতে এসেছি। আমি ঘুমের ভেতর চিৎকার দিয়ে জেগে উঠি। 14 দিনেই আমার চেহারা পরিবর্তিত হয়ে যায়। মুখ কালো কুচকুচে হয়ে গেছে, শরীরের হাত পা একদম শুকিয়ে গেছে। এক কথায় বাঁচার আশা সবাই ছেড়েই দিয়েছে। খবর পাঠায় আমার নানু বাড়িতে। আমার মামা কাঁদতে কাঁদতে ছুটে আসে। এসে আমার এই অবস্থা দেখে বলে, মানুষ এত খারাপ কিভাবে থাকতে পারে, এত ক্ষতি কিভাবে করতে পারে একটা শিশুকে। সবাই তাকে সান্ত্বনা দিয়ে বলে, কি হয়েছে? উত্তরে মামা বলেন, একে কালো জাদু করা হয়েছে। বলে রাখা ভালো, আমার মামা জোয়ান বয়সে কালো জাদু এবং জিন ভূত এসব ব্যাপারে খুব পারদর্শী ছিলেন, কিন্তু কি কারণে সেগুলো থেকে সরে আসেন অন্য কোনো একদিন সেই ব্যাপারে কথা বলা যাবে। ঘটনায় ফেরা যাক। মামার কথা শুনে সবাই রীতিমতো থমকে যায়। মামা বললেন, আমাকে দ্রুত ভালো কোনো কবিরাজ দেখাতে হবে। সেদিনের মতো মামা কিছু ঝাড়ফুঁক করে আমাকে সুস্থ করে তুললেন। বাবাকে সব খুলে বলি যে আমার চারপাশে আমি কাউকে দেখতে পাই। বাবা ও মামা সব শুনে বলে, কালকেই তোকে ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যাব। সেদিন রাতে আনুমানিক 9টায় আমি ওয়াশরুমে যাই এবং বাথরুমের দিকে যাই। বলে রাখি, আমাদের বাথরুমটা বাড়ির পেছনে। আমাদের বাথরুমের দরজা খুলে আমি যা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি চাইবো না সেটা আর কেউ দেখুক। আমি দেখি কালো জামা পরা লোকটি বলছে, তোর সময় শেষ। এই বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। চিৎকার দিয়ে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতেই দেখি আমার বিছানায় আমি শুয়ে আছি, সবাই আমার চারপাশে। তখন আমি আমার মামাকে সবকিছু খুলে বলি। সব শুনে মামা চুপ করে থাকে। সকাল হতেই মামা আমাকে তার গুরুর কাছে নিয়ে যায়। শুরুতেই বলেছিলাম, আমার মামা এক সময় সমস্ত চর্চা করতেন, কোনো এক বিশেষ কারণে সেখান থেকে সরে এসেছেন। মামার গুরু বললেন, তোর ভাগ্নিকে খুব খারাপভাবে কালো জাদু করা হয়েছে, তা আবার একটা নয়, 2টা। প্রথমটি করা হয়েছে ওর পরনের কাপড়ের অংশ, হাতের নখ আরও বিভিন্ন জিনিস দিয়ে, এবং দ্বিতীয়টি করা হয়েছে ওর ওপরে একজন বদমাশ জিনকে চালান দিয়ে। প্রথম জাদুটি আমি নষ্ট করে দিচ্ছি। কিন্তু মামা বললেন, কিন্তু কি? তখন কবিরাজ বললেন, এই জিনকে ওর থেকে সরানো আমার কর্ম নয়। যে কালো জাদুটি করেছে সে জিনের সাথে 4টা মোরগ দিয়ে সদকা করে দিয়েছে। ওই 4টা মোরগের বিনিময়ে সেই জিন ওকে হত্যা করবে। তুই বরং সময় নষ্ট না করে ওকে অন্য কোথাও নিয়ে যা। এসব কথা বলার পরে কবিরাজ আমাকে কিছু ঝাড়ফুঁক করে দেন এবং প্রথম জাদু করা বস্তুটি কোথায় আছে সেটার লোকেশন মামাকে বলে দেন এবং বললেন, ওই জিনিসটা তুলে আমার কাছে নিয়ে আসবি, আমি সেটা নষ্ট করে দেব। আর হ্যাঁ, তোর ভাগ্নেকে সবসময় চোখে চোখে রাখবি। আর
যা করার খুব দ্রুত করবি। কবিরাজের থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসলাম। ফিরে এসেই মামা বাথরুমের দিকে গেলেন সেই কালো জাদু করা বস্তুটি উদ্ধার করতে। সেটি ছিল আমাদের বাথরুমের পেছন দিকে 3 হাত মাটির নিচে পোতা। সেটা তুলে নিয়ে মামা সাথে সাথে রওনা দিলেন গুরুর বাড়ির উদ্দেশ্যে। বাসায় সবাইকে বলে গেলেন আমাকে চোখে চোখে যেন রাখা হয়। বেলা গড়িয়ে বিকেল হলো। আমি তখন আমার ঘরের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আমার বন্ধু সাইম আমাকে খেলার জন্য ডাকছে। ভাবলাম অনেকদিন খেলাধুলা করা হয় না, একটু খেললে মন্দ হয় না। আমি এই খেলার ইচ্ছাটাই আমার জীবনের কাল করে ফেলেছিলাম। আমি সেই সাইমকে দাঁড়াতে বলে দরজা দিয়ে এক দৌড়ে তার সাথে খেলতে চলে যাই। খেলতে খেলতে সে আমাকে বলে, চল তোকে আজকে একটা জিনিস দেখাবো, দেখবি? কৌতূহল বশত বললাম, হ্যাঁ দেখবো। এটা বলতেই সাইম আমার হাত ধরে বলল, হায় আমার সাথে আয়। সে আমাকে হাত ধরে টেনে বাড়ির পেছনের বাঁশ ঝাড়ে নিয়ে যায়। আমি বললাম, তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? কিন্তু সাইম কোনো কথার উত্তর দিল না। আমি আবার বললাম, চল এখান থেকে চল, জানিস না আমার এখানে খুব ভয় লাগে। এবার সাইম কথা বলে উঠল, বলল, যাওয়ার জন্য তো এখানে আসেনি। কিন্তু হে কি, এটা তো সাইমের গলা নয়। সাইমের গলার স্বর অনেক মোটা, অদ্ভুত রকমের হয়ে গেছে। আমি তখন এতটাই অবুঝ ছিলাম যে তখনও বুঝতে পারিনি এটা সাইম নয়। আমি তখন ওকে ধাক্কা দিয়ে বলি, কি হয়েছে তোর, এমন করছিস কেন? মজা করিস না, বাসায় চল। এবার সে ঘুরে সজোরে একটা অট্ট হাসি দেয়। আমি বুঝতে পারি এটি সাইম নয়। আস্তে আস্তে তার রূপ পরিবর্তিত হয়। আমি দেখি সেই কালো জামা পরা লোকটি যাকে আমি সব সময় দেখতে পাই। এসব দেখে আমি আমার হাত সজোরে টান দিয়ে তাকে ছাড়িয়ে মা বলে চিৎকার দিয়ে পেছন দিকে দৌড় দেই। কিন্তু সেই লোকটা পেছন থেকে আমাকে ধরে ফেলে, 3টি নখ আমার পিঠে বসিয়ে দেয়। সেই 3টি নখের দাগ আজও আমি বয়ে বেড়াচ্ছি। আমার পিঠে আজও সেই মোটা মোটা নখের দাগগুলো রয়ে গেছে। ঘটনায় ফিরি, সেই লোকটা আমাকে হেঁচড়ে ফেলে এবং চিৎকার দেয়। সেখানে আমি অচেতন হয়ে পড়ি। জ্ঞান ফিরতেই দেখি সবাই আমার চারপাশে বসে আছে। ডাক্তার আঙ্কেল আমার পিঠে কাঁপতে কাঁপতে সেলাই করছে। পরে মার কাছে জানতে পারি সাইমের বাবা তাদের বাঁশ ছাড়ে আমাকে অচেতন অবস্থায় পায়। পিঠ দিয়ে অনেক রক্ত পড়ছিল। রাতে মামা ফিরে আসলে মামাকে সবকিছু খুলে বলি। মামা সব শুনে রেগে যায়। বলেছিলাম না চোখে চোখে রাখতে, আর যদি কিছু হয়ে যেত তাহলে বুঝতে। মামা সেদিন রাতে বাবার সাথে কথা বলেই পরদিন সকালে আমাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে নাকি সে একজন ভালো কবিরাজের সন্ধান পেয়েছে। সেই দিন বিকেলে আমরা সেই কবিরাজের বাড়ি পৌঁছাই। সেখানে গিয়ে দেখি অনেক ভিড় জমে আছে। বুঝলাম তার মোটামুটি ভালোই পরিচিতি আছে। আমার মামা আগেই কবিরাজকে ফোন করে সব বলে রেখেছিলেন। আমরা সেখানে যেতেই কবিরাজের সাথে একজন লোক আমাদের ভেতরে নিয়ে যায়। চারিদিকে অন্ধকার নেমে গেছে। অনেক সময় বসে থাকার পর এবার আসে আমাদের পালা। কবিরাজের কাছে যেতেই সে আমাকে সামনে বসায়। তারপর বলে, তোমার নাম কি বাবা? আমি ঠিকঠাক উত্তর দেই। তারপর সে তার কাজ করতে শুরু করে। সে তার ব্যাগ থেকে এক টুকরো সুতো বের করে এবং সুতোর এক প্রান্ত আমার বৃদ্ধাঙ্গুলে বেঁধে দেয় এবং অন্য প্রান্ত সে তার দাঁত দিয়ে কামড়ে ধরে রাখে। বিড়বিড় করে কিছু পাঠ করতে থাকে। একটু পর চোখ খুলে বলে, একে খুব খারাপভাবে কালোজাদু করা হয়েছে, যেমনটা মামার গুরু বলেছিলেন। এবং আরও বলেন, ওই জিনকে হাজির করতে হবে, কিন্তু আপনার ভাগ্নের ওপর করা যাবে না। ও এখনো এত ছোট, ওই কষ্ট সহ্য করতে পারবে না। একটু অপেক্ষা করুন, আমার শাগরেদকে খবর দিচ্ছি, সে আসছে। তার উপরেই ওই বদমাইশটাকে আমি হাজির করব। কিছু সময় পরে সেই লোকটা আসলো। শুরু হলো জিন হাজির করার পদ্ধতি। অনেক সময় চেষ্টা করার পর সেই জিনটি কবিরাজের শাগরেদের উপরে ভর করলো। নিমেষেই দেখলাম শাগরেদের ভয়েস পাল্টে গেল। কবিরাজ তাকে প্রশ্ন করতে শুরু করলো, কোথা থেকে এসেছিস তুই? কি করতে চাস এই শিশুটির? উত্তরে জিনটি বলল, আমাকে পাঠানো হয়েছে একে মারতে। একে না মেরে আমি ছাড়ছি না। কবিরাজ বলে উঠল, তাই নাকি? তুই এখান থেকে বের হতে পারলে তো মারবি, পারলে এখান থেকে বের হয়ে দেখা। এই বলে কবিরাজ তার উপর পবিত্র পানি ছেটাতে লাগলো আর আরও বলতে থাকলো, আমি বোতল বন্দি করবো তোকে। তখন সেই জিনটি কাকুতি মিনতি করতে লাগলো। আমি তাকে ছেড়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। জিনটি বলল, আজ থেকে ঠিক 2 দিন পরে তোদের ওই বাঁশ ছাড়ে 11টি মুরগি নিয়ে আসতে হবে। কবিরাজ বলল, আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবি, এখন তুই ভাগ। তারপর কবিরাজ কিছু পানি ও তেল পরা দিল এবং বলল, এখান থেকে
আমি যা করলাম তারপরে সব ঠিক হয়ে যাবে। সেখান থেকে ফেরার সময় কৌতূহল বশত কবিরাজকে জিজ্ঞেস করলাম, আপনি তো চিমটিকে বোতলবন্দি করতে পারতেন, সেটা না করে ওকে মুরগি দিলেন কেন? আমার প্রশ্ন শোনার পর তিনি হাসতে হাসতে বললেন, সবকিছুর একটা নিয়ম আছে বাবা, সেটা তুমি এখন বুঝবে না। কবিরাজের কথা আমি কিছুই বুঝতে পারলাম না। 2 দিন পরে সেখানে গিয়ে মুরগি রেখে আসা হয়। পরের দিন সেখানে গিয়ে দেখি শুধু রক্ত পড়ে আছে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমি দৈনন্দিন জীবনে ফিরে আসি। সেদিন ওই কবিরাজের কথা বুঝতে না পারলেও আজ বুঝতে পারি, কেননা আমি নিজেই এখন কালো জাদু এবং প্যারানর্মাল বিষয় নিয়ে পারদর্শী। যে কথাটি আমাদের কয়েকজন বন্ধু ও আমার পরিবারের লোকজন শুধুমাত্র জানে। ফেসবুক আইডি লিংক দিয়ে দেব, আমাকে ইচ্ছা করলে সংযুক্ত করতে পারেন। আমি জানি এই ঘটনাটি অতটা ভয়ানক নয়, কিন্তু কালো জাদু যে কতটা ভয়ানক সেটা যার সাথে হয়েছে সেই বোঝে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আজকের মতো যে ঘটনাগুলো শোনাচ্ছিলাম সেই ঘটনাগুলো এই মুহূর্তে আমরা অফ করব, মানে আজকে আর শোনাবো না। আমরা এখন আমাদের স্টুডিওতে যারা আছেন তাদের সাথে আবারও কথা বলবো। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমি তো মিউট করে কথা বলছি অনেকক্ষণ ধরে। আই এম রিয়েলি সরি। আজকে যারা আমাদেরকে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের অতিথিদের কাছে। অতিথিরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং আপনারা জানেন সবাই, যারা আপনারা শুনছেন তারাও সরাসরি আমাদের যেখানে ভূতের ভয় যে কোনো সময় উপস্থিত মানে যুক্ত হতে পারেন। যাই হোক, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, যেহেতু আমাদের শোয়ের আজকে নাম হচ্ছে ইয়েতি, ইতি সম্পর্কে আপনার একটু ধারণা দিই। যারা যারা জানেন না তারা জানতে পারবেন। বেশ ইন্টারেস্টিং লাগবে বলে আমার মনে হয়, যেহেতু আমার কাছে বেশ মজার লেগেছে। এবং আমি বললাম যে জুজুর চেহারার সাথে বা জুজুর বর্ণনার সাথে ইয়েতির মিল রয়েছে, এবং দুটারই পাহাড়ি অঞ্চলে বা এরকম জায়গাতে দেখা গিয়েছে বলেই আমি খুব আগ্রহ প্রকাশ করছি আপনাদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করার। কি ইয়েতি কোট করছি, তুষার মানব বা ইয়েতি হিমালয় অঞ্চলের কল্পিত জীব। এই জীবকে মানুষের মতো বিপদ মনে করা হয়। ইয়েতির কথার মানে হচ্ছে পাথুরে ভাল্লুক। তাছাড়া মেহদেহ মানে হলো মানুষ ভাল্লুক, মিগো মানে বন্য মানব, কিং আদমি বা তুষার মানব, এই সমস্ত নামে ডাকা হয়। 1832 সালের দিকে অভিযাত্রী হার্টসনের বর্ণনার পর ইয়েতির ব্যাপারে সারা বিশ্ব আগ্রহী হয়ে ওঠে। এরপর 1899 সালে লরেন্স ওয়েল নামের একজন অভিযাত্রী দাবি করেন তিনি ইয়েতির পায়ের ছাপ দেখতে পেয়েছেন। অভিযানকালে তার সাথে থাকা গাইডের কাছেও তিনি ইয়েতির পায়ের ছাপের কথা শোনেন, কিন্তু সেটি তুষার মানবের কিনা সে ব্যাপারে তিনি সন্দিহান ছিলেন। 19 শতাব্দীর গোড়ার দিকে ইয়েতি প্রসঙ্গ আবারও বিশ্বজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। এর মধ্যে 1913 সালে একদল সৈনিক শিকারী হিমালয়ের তুষার ঢাকা অঞ্চলে শিকারে বের হন এবং পরে দাবি করেন তারা হিমালয়ের বরফে ঢাকা অঞ্চলে সারা শরীর কয়েক ইঞ্চি লম্বা রূপালী হলুদ চুল বা লোমে ঢাকা বানরের মতো কুৎসিত থ্যাবরা মুখাকৃতির বিকট একটি প্রাণী দেখেছেন। বানরের সাথে সাদৃশ্য থাকলেও আকৃতিতে বানরের চেয়ে অনেক বড়। দুপায়ে প্রাণীর অনেকটা মানুষের মতোই চলাফেরা করে তারা। দেখে সহজেই ধারণা করা যায় প্রাণীটির অসাধারণ শক্তি। 1921 সালে কর্নেল সি কে হার্ডওয়ার্ড বেরির নেতৃত্বে একদল অভিযাত্রী এভারেস্ট অভিযানে যায় এবং সেই উদ্দেশ্যে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 20,000 ফুট ওপরে ওঠেন তারা। সেখানে তারা হিমবাহের নিকটে একটি বিশাল আকৃতির মানুষের পায়ের ছাপের মতো পদচিহ্ন লক্ষ্য করেন। তুষার শৃঙ্গ এভারেস্ট থেকে 786 ফুট নিচে অবস্থিত একটি জায়গায়, তার নাম রংবুক,
যেটি অশান্ত ও রহস্যময় স্থান পরিচিত। জায়গাটির আয়তন 265 বর্গ কিলোমিটার এবং সব সময় সেখানে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে থাকে। 1922 সালের দিকে বেশ কয়েকজন পর্বতারোহী সেখানে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। ওই অভিযাত্রীর দলটিতে একজন চিকিৎসক ছিলেন, তার নাম আলেকজান্ডার কিউলাস্ক। সেখানে আকস্মিক কিউলাক্স অসুস্থ হয়ে পড়েন, তারপর কয়েক ঘন্টার মধ্যেই তিনি মারা যান। 1923 সালে এভারেস্ট অভিযাত্রী ব্রিটিশ নাগরিক মেজর আল ক্যামেরুন জানিয়েছেন, অভিযানকালে তিনি হিমালয়ের হিমরেখার ঊর্ধ্বে খাড়া শৈল প্রাচীরের গা ঘেঁষে সংকীর্ণ একটা পথে একদল মানবাকৃতির প্রাণীকে হেঁটে যেতে দেখেছেন। কি মনে হয় আপনার? আনকোট করছি, কি মনে হয় আপনার? এবং এই সম্পর্কে আপনাদের যে কোনো মতামত শুনতে আমরা খুবই আগ্রহী। আপনারা মতামত দিন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আমাদের প্রথম অতিথি হচ্ছে ফাহিম। ফাহিম, আপনাকে অনুরোধ করবো আনমিউট করুন এবং আপনার পরিচয় দিন আমাদের যারা লিসনার রয়েছেন তাদের সাথে। হ্যালো ফাহিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম, আমরাও শুনতে পাচ্ছি আপনাকে। আপনি একটু যদি বলতেন যে আপনি কোথাকার ঘটনা বলবেন এবং সেই ঘটনাটি কিভাবে ঘটলো আপনার সাথে, এবং আপনি কোথা থেকে বলছেন সেটা যদি একটু বলতেন। ভাই আমি বগুড়া থেকে বলতেছি আর কি, বগুড়া শিবগঞ্জ উপজেলা থেকে বলতেছি। আর ঘটনাটি হচ্ছে আমার দাদির সাথে ঘটা আর কি, মানে আমার দাদি আর আমার ফুপুকে নিয়ে আর কি ঘটনাটি। তো আমি তখন ছোট ছিলাম আর কি। তো আমি ঘটনা বলার আগে আমার মানে বাড়ির একটু বর্ণনাটি দিয়ে নিই। আমাদের গ্রামের বাড়ি যেখানে আছে, বর্তমানে যেখানে আছি, এই জায়গাটায় আগে প্রচুর বাঁশঝাড় ছিল। তো বাঁশঝাড়গুলো ছিল, তো পরবর্তীতে এই বাঁশঝাড়গুলো কেটে এখানে আর কি গ্রামে বাড়ি তৈরি করা হয়েছে। তো গ্রামের বাড়ি সচরাচর আগের পুরাতন দিনে যেগুলো করা হয় আপনার হচ্ছে যে মাটির বাড়িগুলো করা হয়েছে। তো আমাদের দোতলা মাটির বাড়ি আর কি, দোতলা মাটির বাড়ি করা হয়েছে। তো আমাদের বাড়ির দক্ষিণ পাশে আর কি, দক্ষিণ পাশে হচ্ছে আপনার একটা বড় শিমুল গাছ আছে, বড় শিমুল গাছ আছে। এবং সেই জায়গাটা মানে খুব একটা ভালো না, অনেক আগে থেকেই নাকি ওই জায়গাটা ভালো না। তো ওই জায়গার মানে ঘটনা আর কি, আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। তো ভাই ঘটনাটি মনে করেন যে আপনার একটু বিচ্ছিন্ন ভাবে ঘটা আর কি। বিচ্ছিন্ন বলতে মনে করেন যে অনেক টাইম নিয়ে ঘটা আর কি ঘটনাগুলো। মনে করেন যে মাঝে অনেকগুলো গ্যাপ আছে, কিন্তু ঘটনাগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড। তো প্রথম ঘটনা যেটা ঘটে আমার মেজো ফুপির সাথে। তো আমার মেজো ফুপির সাথে একদিন আমার মেজো ফুপি আপনার হচ্ছে মানে এমনিতে ছোটবেলায় থাকতে তো ঘুরতেছিল, বাইরে গেছিল। তখন আমার হচ্ছে জন্ম হয় না আর কি, আমার ফুপির থেকে এটা শোনা আর কি। তো মেজো ফুপি বাইরে গেছিল, তো হঠাৎ করে একদিন ওই শিমুলের গাছের ওই দিকে গেছে। তো ওই দিকে যাওয়ার পরে এখন আপনার মাগরিবের আজান দিছে আর কি, সন্ধ্যাবেলা লাগছে। তো জি, সন্ধ্যার সময় মাগরিবের আজান দিছে। তো আমার মেজো ফুপি দেখতেছে যে আমার দাদির মতো একটা অবয়ব আর কি, মনে করেন যে ওই বাঁশঝাড় যেটা আমাদের বাসা মানে যেখানে করছে সেখানে কিছু বাঁশঝাড় রাখা ছিল এবং কিছুটা কেটে বাড়িটা করছে। তো দেখে যে বাঁশঝাড়ের একটা মানে কর্নারে, বাঁশঝাড়ের আপনার পূর্ব পাশে একটা পুকুর আছে। তো আমার ওই মেজো ফুপি দেখে যে আমার ওই দাদি পুকুর পাড়ে বসে থেকে কাপড় কাচতেছে মাগরিবের সময়। তো আমাদের আশেপাশে আর কোনো তেমন বাড়ি ছিল না সে সময়। তো আমার মেজো ফুপি দেখে যে কাপড় কাচতেছে। তো আমার মেজো ফুপি এসে মানে জিজ্ঞেস করবে আর কি, আসতেছে সামনের দিকে জিজ্ঞেস করবে আমার মানে ওই ওই জিনিসটাকে মানে জিজ্ঞেস করবে, মানে আমার আর কি দাদি মনে করছে যে এসে বলবে মা এখানে কেন কাপড় কাচতেছো। তো যখনই কাছে আসছে, একটু কাছে আসছে, দেখে যে ওইটা হচ্ছে আমার দাদি না আর কি। তো ওই জিনিসটা একবার আমার মেজো ফুপির দিকে তাকাইছে এবং সঙ্গে সঙ্গে পুকুরে ঝাঁপ দিছে। দেন ঝাঁপ দেওয়ার পরে অনেক বছর পার হয়ে যাওয়ার পরে একদিন আমার মেজো ফুপির বিয়ে হয়েছে। দেন বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে আমার মেজো ফুপির একটাই বাচ্চা, ছেলে বাচ্চা। তো মেজো ফুপির বাচ্চা হওয়ার পরে ওই মানে স্বপ্নে একদিন মেজো ফুপি দেখতেছে যে ওই অবয়বটা, ওই জায়গার অবয়বটা মেজো ফুপিকে বলতেছে যে আমার হচ্ছে আমি তোমাকে অনেক টাকা পয়সা দিব, মানে এরকম ভাবে বলতেছে যে আমি তোমাকে অনেক টাকা পয়সা দিব তুমি যদি আমার একটা কথা রাখো। তো আমার মেজো ফুপি বলতেছে কি রকম? তো বলতেছে আমার একটা বাচ্চা চাই, মানে হচ্ছে তোমার একটা ছেলে চাই, তোমার ছেলেকে আমার চাই, তাইলে তোমার ছেলেকে যদি আমাকে দাও তাহলে আমি টাকা পয়সা দিব তোমাকে। তো আমার মেজো ফুপির তো একটাই ছেলে। আমার মেজো ফুপি পরে মানে স্বপ্নের মাঝে একদম চিৎকার দিয়ে উঠছে। তো ওঠার পরে অনেক মনে করেন যে কান্নাকাটি করছে, করার পরে আর কি ওইরকম ভাবে মনে করেন যে পরের দিন ওই জায়গায় গেছিল।
পরের দিন ওই জায়গায় গিয়ে এখন মনে করেন যে ওই শিমুলের গাছের ওখানে গিয়ে বলতেছে, দেখেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিন। তো তো ওগুলো করার পরে আর আমার মেজো ফুপি ওইরকম কোনো স্বপ্ন দেখে নাই। তো ঘটনাটি হয়েছে কি, আমার ছোট ফুপি যখন প্রেগনেন্ট, তো গ্রামের বাসায় ভাই জানেনই তো যে প্রেগনেন্ট হইলে মানে প্রথম বাচ্চা যখন হয় তখন বাপের বাড়িতে আসে সবাই। তো সেক্ষেত্রে আমার ছোট ফুপি এখানে আসছে। তো এখানে আসছে, তো আমার ওই ছোট ফুপি এখানে আসার পরে ওই রকম প্রেগনেন্ট, এখন মানুষ বাইরে হাঁটাচলা করতেছে, তো হাঁটাচলা করতেছে এই সময় মাগরিবের আজান দিছে। তো আজান দেওয়ার পরে হয়েছে কি, আমার মেজো ফুপিরে আমার দাদি ডাকে রুমের মধ্যে নিয়ে আসছে, তখন আর ওইরকম কিছু হয় নাই। আমার 3 দিন পরে আমার দাদিকে ওই জিনিসটা স্বপ্ন দেখাইছে। আসলে আমার দাদির সঙ্গে এরকম হওয়ার কারণটা হচ্ছে যে তুলা রাশি, আমার দাদির নাকি তুলা রাশি ছিল। তো আমার দাদির তুলা রাশি ছিল, তো ওনাকে বলছে, মানে স্বপ্নে বলছে যে তোমার ছোট মেয়ের যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা আমাকে দিয়ে দিবা, এরকম ভাবে বলছে। তো ওই অবয়বটা বলছে যে আমার তোমার ছোট মেয়ের যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটাকে দিয়ে দিবা। তো আমার দাদি সেটা শোনার পরে মানে ঘুমের মধ্যে থেকে চিৎকার দিয়ে একদম উঠছে। ওঠার পরে আমার ফুপিকে জড়াই ধরে বলতেছে যে তুই কোথাও যাস না, তুই বাহিরে কোথাও যাস না, আমি তোকে যেতে দেবো না, মানে এরকম ও বাচ্চা নিতে আসছে। তো পরবর্তীতে অনেক মানে কান্নাকাটি করছে রাতের বেলা, করার পরে পরের দিন সকালবেলা কবিরাজকে নিয়ে আসা হয়েছে। তো কবিরাজ এসে দেখে বলছে যে এরকম ওখানকার সমস্যাটা হয়েছে, ওই শিমুল গাছ থেকে হচ্ছে মানে দৃষ্টি নাকি করে। তো বলছে যে দৃষ্টি করছে শিমুল গাছ থেকে দৃষ্টি করছে, যার কারণে ও বাচ্চা নেওয়ার জন্য আর কি বলছিল। তো বাচ্চা নেওয়ার জন্য আর কি হচ্ছে ও দৃষ্টি করছে। তো আমার ওই হচ্ছে মনে করেন যে সরি ভাইয়া, ওই কবিরাজকে নিয়ে আসার পরে বাড়িটা মানে বন্ধ করা হয়েছিল, তখন বাড়ি বন্ধ করা হয়েছিল, তাবিজ দেওয়া হয়েছিল, এগুলো হয়েছিল। তো হওয়ার পরে তখন আর কোনো ঘটনা ঘটে নাই। তো যখন আমার ফুপির বাচ্চা জন্ম হয়, বাচ্চা হওয়ার পরে আপনার 7 দিন পরে এরকম হঠাৎ করে বাসার টিনের চালে ভাইয়া ঢিল পড়তে শুরু করে। তো আমরা প্রথমে ভাবছিলাম যে এগুলো হয়তো বা লোকজনে ইচ্ছাকৃত ভাবে করতেছে অথবা শত্রুতা বশত এগুলো করতেছে, ঢিল এগুলো পড়তেছে। তো প্রথমে এটা ভাবার পরে প্রথম দিন এভাবে চলে গেছে, মানে আপনার সন্ধ্যা থেকে রাতের মনে করেন যে 8টা-9টা পর্যন্ত এরকম ঢিল পরে রাতের পরে আর পড়ে না। তো প্রথম দিন এভাবে যাওয়ার পরে দ্বিতীয় দিন আবার সেই সেম, যখন মাগরিবের ওয়াক্তটা শেষ হয়ে যায় সেই সময় থেকে ঢিল পড়া শুরু করে। তো ভাই ঢিল পড়া শুরু করে, তো পরের দিন যায় একটু মানে ভয় লাগছে আমাদের সবারই, কারণ আমি হচ্ছে মানে কবিরাজরা আর কি বলে যে আতুরে ঘর, মানে যে বাড়িটা নাকি মানে নতুন বাচ্চা জন্ম হয়, আতুরে ঘর হয়, যে বাড়িটাতে বাচ্চা হয় সে বাচ্চাটা মানে সেই বাড়িটা নাকি আপনার বন্ধটা নাকি চলে যায় আর কি, তাবিজ নাকি নষ্ট হয়ে যায়। আমি তো তাই জানি, এখনো তো সবাই বলে। তো আর কি তাবিজ নাকি নষ্ট হয়ে গেছিল। তো ওই জিনিসটা মনে করেন যে বাসার টিনের ওইরকম চালে ঢিল ছোড়া শুরু করে। তো রাসেল ভাই ঢিলগুলো এমন বড় বড় ছিল যে একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কখনো আপনার দোতলা বাড়ির টিনের চালে ওই ঢিলগুলো ফেলা সম্ভব ছিল না। যদিও বা দূর থেকে যদিও ঢিলগুলো ছোড়া যেত, তারপরেও সেগুলো বাড়ির কখনো টিনের চালে এসে পড়তো না। ভাই দোতলা একটা বাড়ি, মাটির বাড়ির দোতলা, সেটা প্রায় 20 ফুটের মতো উঁচু। তো অত উচ্চতে আপনার ঢিল ছোড়া কোনো স্বাভাবিক মানুষের ক্ষেত্রে সম্ভব না। তাই শুধু ঢিল না, ঢিলের সঙ্গে সঙ্গে আপনার ইটগুলো যেগুলো আছে পুরাতন বা ইট অথবা মনে করেন ইটের অর্ধেক, এই সমস্ত ইটগুলো মানে ছোড়া শুরু করছে। তো এগুলো কারো গায়ে লাগে না, কিন্তু টিনের চালে এগুলো পড়ে, টিনের চালে পড়ে এরকম প্রচুর। তো আমরা তো আর ওইভাবে মানে মনে করছিলাম যে লোকজন মানে এরকম ঢিল ছুটতেছে আর কি। দ্বিতীয় দিন ওইরকম চলে গেছে। তৃতীয় দিন ভাইয়া বিকেল থেকে একটু বৃষ্টি হচ্ছিল, তখন গরমের সময় ছিল, বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি পড়ার অবস্থায় ওই দিনও ভাই এরকম আপনার মাগরিব ওয়াক্ত যখন শেষ হয়েছে দেন তারপর থেকে ঢিল পড়া শুরু হয়েছে ভাই বৃষ্টির মধ্যে। আমরা মনে করেন যে বাহিরে এদিক সেদিক আমরা টর্চ লাইট নিয়ে অনেক খোঁজাখুঁজি করছি। তখন মনে করেন যে আমার বয়সটা কত হবে ভাই, আমার বয়সটা হবে তখন আমি ক্লাস 5 কি 4 পড়ি ভাই।
তো সেই অবস্থা আমরা বাইরে, মানে আমি তো আর যাই নাই, ভয়ে তো আমি রুমেই ছিলাম ভাই। আমার চাচা, আমার বাবা তারা বাইরে গিয়ে দেখলো যে না, কোথাও কিছু নেই। আশেপাশে সবাই বাড়িতে, মানে বাড়ির ভিতরে ঢুকছে, গ্রামের বাড়ি তো ভাই, বাড়ির ভিতরে ঢুকছে, তার মধ্যে বৃষ্টি পড়তেছে। তো ভাই এই অবস্থায় মনে করেন কত বড় বড় ঢিল গুলো, প্লাস হচ্ছে আপনার ইট গুলো টিনের চালে পড়তেছে, যেগুলো কোনো স্বাভাবিক মানুষের ক্ষেত্রে ফেলা কখনো সম্ভব না। আর সেগুলো সমস্ত মনে করেন যে শুকনো ছিল, মানে একটা ইট বা ঢিলের গায়ে কোনো পানি ছিল না, মানে শুকনো ইট গুলো ছিল আর ঢিল গুলো ছিল। তো এটা দেখার পরে সবাই ভয় পেয়ে যায়, সবাই আপনার মনে করেন যে বুঝতে পারে যে না, ব্যাপারটা স্বাভাবিক না। তো ওই দিন রাতের বেলা আমার দাদি মনে করেন যে আর কি উঠছে ওয়াশরুমে যাওয়ার জন্য। তো বাচ্চা তো তখন হয়ে গেছে, ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছে। তো উঠছে ভাই, আমাদের বাড়িটা তখন চতুর্দিক দিয়ে খোলা ছিল, মানে বাড়ির সামনে কোনো বাড়ি ছিল না, আমাদের একা একটা বাড়ি ছিল। এখন আশেপাশে অনেক বাড়ি হয়েছে, তো খোলা ছিল। আমার দাদি ওয়াশরুমে যাওয়ার জন্য যখন উঠছে, ওঠার পরে আপনার উঠোনে যখন গেছে, তখন আপনার গিয়ে দেখে যে ওই অবয়বটা দাঁড়ায় আছে উঠোনের মধ্যে। আর অবয়বটা নাকি এমন ছিল যে অবয়বের পরনে কোনো কাপড় ছিল না, ওই জিনিসটার গায়ে কোনো কাপড় ছিল না। আপনার মনে করেন যে হালকা করে মনে করেন যে লণ্ঠন নিয়ে গেছিল, তখন আমাদের কারেন্টের মানে সমস্যা ছিল, বৃষ্টির মধ্যে কারেন্ট ছিল না, হারিকেন নিয়ে গেছিল হাতে করে। তো আমার দাদি যখন সামনে গেছে, তখন দেখে ওই জিনিসটা সামনে আসছে, গায়ে কোনো কাপড় ছিল না, শুধু লজ্জার স্থানে ভাই ধুতি টাইপ নাকি একটা কাপড় জামা পরা ছিল সাদা। বলতেছে ধুতি টাইপ একটা সাদা জামা পরা ছিল। মানে আর ছোট ছোট, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ছোট ধুতি টাইপের কোনো একটা কিছু, আমি জি বুঝতে জি জি পেরেছি। জি ভাই, ধুতি। জি, থ্যাংক ইউ। ওইটা পরা ছিল, জাস্ট আপনার ছোট বাচ্চাদের যেরকম প্যাম্পাস পরাইলে, ডাইপার পরাইলে যেরকম আমি লাগে বুঝতে পেরেছি, ওই রকম হ্যাঁ, নাকি। সবাই বুঝতে পারছে। হ্যাঁ, অনেকে এটাকে নেংটি বলে বা এরকম টাইপের অনেক কিছু। হ্যাঁ 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 নেংটি, হ্যাঁ হ্যাঁ, এই গ্রামের ভাষায় নেংটি, এরকম নেংটি মেরে নাকি সে ছিল ধুতি পরে। তো সে এখন এসে বলতেছে তার পা গুলো ভাইয়া, পায়ের নখ ছিল না, পায়ের একটা পায়ের নখ ছিল না, একদম সমান ছিল, পা গুলো মাটি থেকে উপরে ভাসতেছিল। এবং তার মনে করেন যে পুরো চেহারা কালো, কিন্তু ঠোঁটটা ছিল আপনার মোটা টাইপের, মোটা এবং সাদা টাইপের, যেরকম আপনার ওই যে ধবল রুগীদের ঠোঁট যেরকম সাদা হয়ে থাকে, এইরকম টাইপের নাকি তার ঠোঁট ছিল। ঠোঁটটা এরকম ছিল, আর প্রচুর উঁচু, মানে একজন স্বাভাবিক মানুষের থেকেও লম্বা, প্রায় 10-12 ফুটের মতো। তো ওই রকম ছিল। তো হাত বাড়িয়ে আমার দাদিকে বলতেছে যে বাচ্চাটা নিয়ে এসে দে, বাচ্চাটা নিয়ে এসে দে। তো এরকম 2-3 বার বলছে আমার দাদি, এরকম হারিকেন একটু উঁচু করে ধরছে, ধরে এরকম বলতেছে। তো আমার দাদি তো একদম ভয়ে ভাই শেষ। তো এরকম মানে হাতগুলো ছিল প্রচুর কালো, একদম মানে লোমশ নাকি ছিল হাতগুলো। আর ওইরকম বলতেছে যে মানে কথাগুলো স্পষ্ট ছিল না, আমার দাদির ভাষ্য এরকম যে তার কথাগুলো স্পষ্ট ছিল না। সে মানে অস্পষ্ট ভাবে শুধু বলতেছে যে বাচ্চাটা আমাকে দে, মানে বোঝা যাচ্ছে এতটুকু যে বাচ্চাটা আমাকে দে, বাচ্চাটা আমাকে দে, তাই বলতেছে। তো পরবর্তীতে আমার দাদি ওইটা দেখার পরে ভয়ে একদম চিৎকার দিয়ে জ্ঞান হারাই ফেলছে। জ্ঞান হারানোর পরে আমরা মানে রুম থেকে আমার বাবা, চাচা, তারপরে আমার আরেকটা দাদি ছিল আমার ফুপির সঙ্গে, তো উনি বের হয়েছে, বের হয়ে দেখে এরকম অজ্ঞানে পড়ে আছে। পরবর্তীতে রুমে নিয়ে আসার পরে আমার দাদির যখন জ্ঞান ফিরছে, তো দাদি প্রায় মানে পাগলের মতো হয়ে গেছে যে বাচ্চা কাউকে দিব না, বাচ্চা কই, বাচ্চা কই, ও বাচ্চা নিতে আসছে, বাচ্চা নিতে আসছে, এরকম কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। পরের দিন আবার ভাই কবিরাজকে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরে কবিরাজ আবার এসে বলছে যে ওই মানে বাড়িতে নতুন বাচ্চা জন্মানোর কারণে বাড়ির যে বেঁধে রাখা হয়েছিল, মানে বাঁধন, মানে সরি ভাই, বাড়ি যে বন্ধ করা হয়েছিল, সেই বাড়ির বন্ধটা নষ্ট হয়ে গেছে এবং তাবিজ গুলোও নষ্ট হয়েছে, যার কারণে ওইটা এসে এরকম বাচ্চা যাচ্ছে। তো ভাই পরবর্তীতে কি হয়েছে, ওই বাড়িটা আবার নতুন করে বন্ধ করে দেওয়া হয়েছে। দেন তারপরে হয় নাই। পরবর্তীতে আমার দাদিকে স্বপ্নে দেখাইছে যে তুই আমাকে বাচ্চাটা দিলি না, আমি তোকে ছাড়বো না, এরকম বলতেছে বলতেছে এরকম। মানে প্রায় মাসের মধ্যে এরকম আমার দাদির সাথে ঘটে। কারণ আমার দাদির নাকি তুলা রাশি, আমরা কখনো এরকম ভাবে দেখি নাই, ভয় পাই নাই, শুধু আমার দাদি এরকম দেখতে পারত, ওনার তুলা রাশি ছিল আমার দাদির। তো উনি এরকম এরকম দেখতেছিল। তো হঠাৎ ওগুলো মানে চলে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমার দাদি এরকম রাতের বেলা আবার স্বপ্ন দেখতেছে, মানে ও আবার বাচ্চা নিতে আসছে, বাচ্চা নিতে আসছে আবার এসে, মানে স্বপ্নে তখন এসে বলতেছে যে তুই আমাকে বাচ্চাটা দিলি না, এখন আমাকে বাচ্চাটা দে, এখন আমাকে বাচ্চাটা দে। তো পরবর্তীতে আমার দাদি আবার ভাই স্বপ্নের মধ্যে একদম চিৎকার দিয়ে উঠে একদম কান্নাকাটি করে মনে করেন যে স্ট্রোক করছে ওই রাতে আমার দাদি।
ওই রাতে আমার দাদি স্ট্রোক করছে, একদম স্ট্রোক করার পরে আমার দাদি মনে করেন যে আর মানে বিছানায় পড়ে গেছিল, আর উঠতে পারে নাই। পরবর্তীতে আমার দাদি মারা যায় 8 দিন পরে। দেন মারা যাওয়ার পরে আর মানে আমার ওই ফুপু বা বাসার আর কেউ এরকম ভাবে আর কোনো স্বপ্ন দেখেনি। মানে আমার দাদি ওই মনে করেন যে রাতের বেলা আমার দাদি বলতেছিল যে মানে তুই আমাকে বাচ্চাটা নিতে দিলি না, স্বপ্নে বলতেছিল যে তুই আমাকে বাচ্চাটা নিতে দিলি না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, মানে এরকম ভাবে বলতেছিল। তো বলার পরে আমার ওই দাদি আপনার হচ্ছে মানে আরেকদিন রাতে স্বপ্নে এরকম তাকে মানে প্রচুর ভয় দেখাইছে, এরকম বাচ্চা নিতে আসছে, একদম বাচ্চা নিয়ে যাচ্ছে এরকম স্বপ্নে দেখাইছে। পরে ওই স্বপ্ন দেখার পরে দাদি স্ট্রোক করে মারা গেছে। দেন তারপরে ওইরকম আর কারোর সাথে ঘটনা ঘটে নাই। কিন্তু ওই জিনিসটা নিয়ে ভাই অনেকগুলো মনে করেন যে বিচ্ছিন্ন আরো কিছু ঘটনা আছে। যদি আপনি বলেন তো মানে আর কি আপনার লিসেনারদের বলতে পারি আমি, যদি আপনারা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা 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 পরবর্তীতে রাব্বির কাছে তো আপনার সমস্ত কন্ট্রাক্ট আছে, আমাদের কাছে যেহেতু আছে, আমরা পরে আবারও শুনবো, কিন্তু আজকে আমাদের হাতে খুব সময় কম। সালাউদ্দিন আছেন আমাদের সঙ্গে, আরো একজন আছেন, এবং আমরা তার ঘটনাও শুনবো। এবং জি ভাই, জানি না লিসেনারদের কাছে কেমন লাগলো, যদি কোনো ভুল হয়ে থাকে ভাই ক্ষমা করে দিবেন, কারণ আমি কখনো লাইভে এভাবে ঘটনা বলি নাই। না না, আপনি খুব চমৎকার বলেছেন ফাহিম, আপনি খুব চমৎকার গুছিয়ে বলেছেন কথা, এবং আপনার ঘটনা যারা শুনেছেন আমি বিশ্বাস করি তাদের ভালো লেগেছে, এবং আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে ঘটনা চাই। এবং আপনার আমার কাছে ভাইয়া, আমার কাছে জি ভাই আমি আরেকটা কথা বলি, আমার কাছে ভাইয়া আরেকটা ঘটনা আছে একটা ডাক্তারকে নিয়ে আর কি। তো আমি এই ঘটনাটি সম্পূর্ণটা কালেক্ট করে আপনাকে আমি জানাইতে পারবো, সমস্যা নাই। আমি শুধু জি, তাহলে আমরা ফাহিম একটা কাজ করি, আমরা নেক্সট মঙ্গলবারে আমরা আপনার জি ভাই সমস্যা নাই ভাইয়া, আমি জি ভাই আমি বলতে পারবো, বুঝছেন, কিন্তু আমি ঘটনাটা পুরোটা আমি কেন বলছি ফাহিম, আমি বলছি এই কারণে যে আপনি নেক্সট মঙ্গলবারের মধ্যে যদি ঘটনা কালেক্ট করে আপনি যদি পুরো ঘটনাটা যদি ঠিকঠাক করতে পারেন, তাহলে আমরা নেক্সট মঙ্গলবারে কিন্তু আপনাকে নিয়ে আমরা একটা এপিসোড করতে পারি, যদি আপনি রাজি হন। জি ভাই, জি ভাই সমস্যা নেই ভাই, আমি আমি জি ভাই আমি ঘটনাটি কালেক্ট করার চেষ্টা করব। আমি শুধু অল্প একটু শুনছিলাম ডাক্তারের ওই ঘটনাটি, তো আমি পুরোটা শুনিনি। তো ভাই আমি ওনার থেকেই ঘটনাটি কালেক্ট করব, তো কালেক্ট করে আমি আপনাকে ওইটা জানাবো ভাই। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। এবং রাব্বি তার আগে আগামী মঙ্গলবারের জন্য যেহেতু আপনাকে সিলেক্ট করা হচ্ছে, সুতরাং আপনার সাথে কথা বলে নেবেন। রাব্বি আজকেও কিন্তু আমাদের সঙ্গে আছেন। একটু পরে রাব্বি, আপনি তো বুঝতে পারলেন যে আমি কি বললাম, এটা যদি আপনি একটু আপনারা যদি দুজন মিলে একটু যোগাযোগ করে নিয়ে তারপরে সবকিছু ঠিকঠাক করে ফেলেন তাহলে মনে হয় ভালো হবে। রাব্বি আপনার মিউট করা আছে, আপনি আনমিউট করে কথা বলতে পারেন চাইলে। হ্যাঁ জি ভাই শিওর, আমি ঠিক আছে, আমি ওনার সাথে কমিউনিকেট করব। জি, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা বিদায় দিচ্ছি আমাদের ফাহিমকে। ফাহিম, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে জয়েন করার জন্য। ধন্যবাদ ভাই, আপনাদেরও ধন্যবাদ। জি, তো ফাহিম ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, কিন্তু তার নাম আমরা বলতে পারবো না, এবং তাকে আমরা অনুরোধ করছি কথা বলার জন্য। এবং আমি জানি না যে আপনাকে আপনি ছাড়া আর কেউ এখন নেই, ফাহিম চলে গেছে, সুতরাং আপনি যেহেতু নাম বলতে চান না, আমি অনুরোধ করবো শুধুমাত্র আপনি কোথা থেকে জয়েন করছেন সেই ব্যাপারটা যদি একটু জানাতেন আমাদেরকে, তাহলে খুব ভালো হতো। আনমিউট করে প্লিজ কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি সৌদি থেকে বলতেছিলাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, রাসেল ভাইকে ও আপনাদের পুরো টিমকে যে আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আমি হইতেছে আপনাদের একদম ভূত এফএম থেকে আমি কন্টিনিউ শুনতে পারতাম না, কিন্তু ডাউনলোড করে শুনতাম। তারপরে পরবর্তীতে যখন ইউটিউবে আসলো, ভূত এফএম শেষ হয়ে গেল, তারপর ভূত.com আসলো, আমার মনে হয় না যে কোনো এপিসোড বাকি আছে। আমি এক এপিসোড 2 বার করেও শুনি, মানে আমি কাজের ফাঁকে ফাঁকে আমি ওইটাই শুনি শুধু। যেহেতু আমি একটু মাদ্রাসা লেভেলে পড়াশোনা করছি, তো দেখা যায় যে আমি যদি গান শুনি বা অন্য কোনো কিছু শুনি, আমি মনে করি যে ওটাতেও আমার পাপ হইতেছে। তো আমি এটা শুনলে আমি সত্য ঘটনা শুনতেছি, এখানে তো আর ওই রকম কোনো কিছু নাই। ওই ধ্যান ধারণা থেকে একটু বেশি আগ্রহ যায়, শুনলে তো ভালোই লাগে। ও তার পাশাপাশি তো আমার কোনো এরকম কোনো ইয়ে হইতেছে না, পাপ হইতেছে না। ওই দিক থেকে আরো বেশি একটু আগ্রহ নিয়ে আমি শুনি, আর বিশেষ করে ভালো লাগে। তা আমার নিজের জীবনের কিছু ঘটনা আসলে আমি মানে অনেক আগে থেকে আমার ইচ্ছা, 2015 সাল থেকে, মানে ঘটনাটা হওয়ার পর থেকে আগে থেকেই, কিন্তু আমি চাইছিলাম যে বাংলাদেশে যখন থাকতাম, আমি ছিলাম যখন, তখন আর হইতেছে আমি চাইছিলাম যে স্টুডিওতে গিয়া যদি আমি এটা বলতে পারতাম আমার খুবই ভালো লাগতো, কিন্তু ওরকম সুযোগ হয় নাই। পরবর্তীতে আমি প্রবাস জীবন নিলাম। আজকে সেটা হলো, হ্যাঁ প্রবাস জীবন হইলো। তো রাব্বি ভাই অসংখ্য ধন্যবাদ।
রায়ত ভাই আমার সাথে কন্ট্যাক্ট করছে, পরে হইতেছে আমাকে সুযোগ করে দিচ্ছে তার জন্য। যাই হোক, তো আমার ঘটনায় চলে যাই আমি। সেটা হইতেছে আমি স্টুডেন্ট লাইফে আমি হইতেছে বলেনি, আমি হইতেছে ভাইয়া মাদ্রাসায় পড়াশোনা করছি। তো সালটা হইতেছে 10-11 এরকম দিকে। তখন আমার এজ হইতেছে 15-16 এরকম। তো ওই মাদ্রাসায়, এটা হইতেছে মুন্সিগঞ্জে, আমি ওটার লোকেশনটা বলতেছি না, মুন্সিগঞ্জে। তো ওখানে যে প্রিন্সিপাল ছিল উনি হইতেছে আমার মেজো খালু ছিল। তো ওনার 2 ছেলে আর আমি, আমার বড় খালার বড় ছেলে, তো আমরা সবাই ক্লাসমেট ছিলাম, তো একসাথেই পড়তাম। যাই হোক, তো আমার একটা অভ্যাস ছিল যে আমি প্রতিদিন রাত্রে অজু করে ঘুমাইতাম। রাত্রে 10টা দিকে ঘুমাই যেতাম, তো অজু করে এসে তারপর ঘুমাই যেতাম। তো আমার মেজো খালা হইতেছে উনি আমাদের যে মাদ্রাসাটা ছিল ওইটা তখন 3 তলা ছিল, তো আমরা 3 তলায় থাকতাম। আমার মেজো খালা আমার মেজো খালু যেহেতু ওখানে প্রিন্সিপাল ছিল, ফ্যামিলি নিয়ে থাকতো, ওনাদের একটা সাইড করে দেওয়া হয়েছিল। ওনারা হইতেছে যে সাইডটাতে থাকতো আমরা ওখানে যাইতাম, যেহেতু আমার খালা, তো আমরা ওই হিসেবে আমরা খাওয়া দাওয়া ওখানে করতাম। তারপরে ওখানে যে একটা ওয়াশরুম ছিল বড়, মাদ্রাসার ওয়াশরুম যেহেতু অনেকগুলো ওয়াশরুম থাকে, তো একটা সাইড ব্লক করে দিয়া তাদেরকে থাকার জন্য দিছে, একটা রুম দিয়া আর ওই বাথরুম সহ আর কি, যাতে তাদের বাইরে বের হয়ে না আসতে হয়, ওইভাবে সিস্টেম করে দিছে। তো আমরা ওখানে যাওয়া আসা করতাম। তো যেহেতু আমাদের আর অজুখানা ছিল একদম নিচতলায়, তো আমরা ওই জন্য যেহেতু আমরা ওখানে যাওয়া আসা করতাম, আমার খালা খালু থাকতো, তো ওই সুবাদে আমরা ওখানে ওয়াশরুম ব্যবহার করতাম। তো যাই হোক, তো প্রতিদিনের মতন আমি অজু করতে যাই। যাওয়ার পরে হইতেছে আমরা ওয়াশরুমে যখন ঢোকার পরে এখানে একটা কথা বলে নি, সেটা হলো আমি হইতেছে আমরা খালাতো ভাইরা কিছু কলা, যেমন কলা এরকম অনেক মানে পাকার এরকম কাছাকাছি গেছে, তো আমরা কাইটাই না ওই আপনার যে ওয়াশরুমের যে সিলিং এর উপরে রেখে দিছিলাম। তো আমার কেন জানি মনে হলো যে দেখি একটু যে ওইটা পাকছে কিনা, যেহেতু কাইটা এনে রাখছি 2-3 দিন হয়ে গেছে। তো আমি এটা যখনই দেখতে গেছি তখন হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। তো কারেন্টটা চলে যাওয়ার পরে আমার একটু মানে ভয় লাগা শুরু হইলো, যেহেতু আর বাথরুমের মধ্যে। তো আমি কি করলাম, তাড়াতাড়ি করে নামিয়ে গেলাম, আমি তাড়াতাড়ি অজু করলাম। অজু কইরা যখন আমি আসতেছিলাম, তো বিশেষ করে মাদ্রাসার যে ব্যালকনি গুলা থাকে, মানে বারান্দা গুলা থাকে, ওটার যে সামনের যে ওয়ালটা, ওটা অর্ধেক হাফ ওয়াল থাকে, হাফ ওয়াল। তো যাই হোক, ওর বাইরের সাইডটা ছিল একদম, পিছন সাইডটা ছিল এরকম একদম খোলা মাঠ। তো আমি যখন ওখান থেকে আসতেছিলাম, তো মনে মনে আমার কেমন জানি অনুভব হইতেছিল যে ওখানে কি কেউ বসা আছে কিনা, বা আমি পিছনের দিকে মানে তাকাবো ওইরকম সাহস ছিল না আমার। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করে রুমে চলে আসছি, কারেন্ট নাই। তারপর আমি তাড়াতাড়ি করে দরজা লাগাই আমি শুয়ে পড়ছি। এসে দেখি আমার পাশে সবাই শুয়ে পড়ছে, সবাই যার যার সিটের মধ্যে শুয়ে আছে। তো আমি শুয়ে ভাবতেছিলাম, আমার হঠাৎ করে কেন জানি মানে আমার ভাবনায় চলে আসছে যে আমি ভাবতেছিলাম যে ওইখানে কি কেউ বসা ছিল, আর থাকলেই বা কে ছিল, কোনো ছেলে না মেয়ে, মানে এগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে আমার কেন জানি আমার মানে এরকম একটা ভাবনা চলে আসে যে একটা মেয়ে আসতেছে, সে আমার কাছে একটু হেল্প চাইতেছিল। আমি মানে হেল্পটা এরকম ছিল যে অনেকগুলো ছেলে ডিস্টার্ব করতেছে, রাত্রেবেলা আসতেছে। তো ওই মেয়েটা কি করছে, ওই যেহেতু আমাদের রাস্তার সাইড দিয়ে মাদ্রাসাটা ছিল, তো ও কি করছে আমাদের মেইন গেট দিয়ে ঢুকে ও চলে আসছে, মানে মাদ্রাসার ভিতরে আসছে ওই ছেলেগুলার ভয়তে। এটা আমি ভাবতেছিলাম আর কি। তো যাই হোক, তো ও কি করছে, মেয়েটা আমাকে বলতেছে যে আমাকে একটু হেল্প করেন। তো আমি ভাবলাম যে একটা মেয়ে, তো আমি কিছু না ভাইবেই মানে যখন ও আমার কাছে হেল্পটা চাইতেছিল, তো হঠাৎ করে আমি দেখলাম, আমি ওই যে দরজার নিচের ফাঁকা থেকে আর আমাদের যে জানালা ছিল, জানালায় গ্লাস লাগানো ছিল, তো আমি তাকে দেখলাম যে বাইরেটা পুরো একটা আগুনের দলার মতো আসলো, একদম পুরোটা একদম একদম পুরো মানে এতটা আলো হইলো, মানে একটা আগুনের দলা মানে আসলে যেরকম একটা আলো হয় ওইরকম একটা আলো হইলো। তো আমি মানে প্রথমে অতটা ভয় পাই নাই, যেহেতু আমি রুমের মধ্যে, আমার পাশে সবাই আছে, তো আমি প্রথমে অত একটা ভয় পাই নাই। তো যাই হোক, আমি ওকে বললাম কি, মানে আমি মেয়েটাকে আমি বলতেছি, মানে মনে মনে এটা আমি ভাবতেছি, মেয়েটাকে বললাম যে ঠিক আছে, তাহলে তুমি যেহেতু বিপদে পড়ছো, তো থাকো, আমাদের এখানে আসো। আর ওই দিন আবার হইতেছে কি, আমার সম্ভবত ওটা বৃহস্পতিবার ছিল, আমাদের যে রুমের যে হুজুর ছিল উনি ছুটিতে বাড়িতে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, যেহেতু আমরা এখানে ছিল, তুমি একটা কাজ করো,
হুজুরের যে বিটটা আছে ওখানে একটা চকির মতন আছে, তুমি ওখানে থাকতে পারো, ওখানে থাকো। তো আমি যখন ওকে মানে ঢোকার পারমিশন দিলাম, মানে দেখলাম জানালার মধ্যে ধাপ করে একটা বাড়ি দিল, কি যেন একটা বাড়ি দিল। তা আমাদের আবার ওই যে গ্লাস গুলার মধ্যে একটা গ্লাস ছিল ভাঙা, তো একটা মানে ধূপ করে একটা বাড়ি দিল, একটা আওয়াজ হলো। তা আওয়াজ হওয়ার পরে আমি মানে তখন একটু একটু হালকা হালকা ভয় লাগতেছিল। আমার একটা ভয় ছিল না এই জন্যই যে আমার পাশে তো সবাই আছে, আমার কাজিনরা ছিল, তারপরে আমার ক্লাসমেটটা ছিল। তো যাই হোক আমি ওরকম করে তো আমি শুয়ে পড়ছি। তাই আমি ওকে যখন বললাম, তো ও বললো কি, মানে মেয়েটা বলতেছে, মানে আমি এটা কল্পনা করতেছি যে না আমার এখানে আমার একা একা ভয় লাগে, আমি তোমার এখানে কাছে আসি, মানে কাছে এসে থাকি, এরকম একটা ইয়া। তো আমি বললাম যে না এখানে তো অনেক মানুষ, তুমি তোমার মতো, তুমি একটা মেয়ে মানুষ, তো তুমি ওখানে আলাদা থাকো, আমরা এখানে থাকি। তো আমাদের ওখানে মাদ্রাসার নিয়ম ছিল হলো সবাই যার যার, কেউ কারো সাথে থাকতো না, মানে পাশাপাশি থাকতো, আলাদা আলাদা। তো আমার মশারি টানানো ছিল, পাশের সবার মশারি টানানো ছিল। তো যাই হোক আমি দেখলাম মশারির উপরে কি যেন একটা পড়লো। তো যাই হোক আমার যখন মশারির উপরে কিছু একটা পড়লো, তখন আমার প্রচন্ড পরিমাণ ভয় লাগলো যে কি হলো কি হলো। তারপরে হইতেছে আমি কি করলাম, আমরা আবার আমার আমার এমনিতে একটু ভয় ছিল বেশি। তো আমি কি করলাম, আমার বিছানার পাশে রাত্রে যদি উঠা লাগে, ওই জন্য আমি বিছানার পাশে আমি একটা করে লাইট রেখে দিতাম, যে রাত্রে যদি উঠা লাগে টর্চ লাইট। তো অনেক আগের কথা, তখন টর্চ লাইট। তো যাই হোক, তো আমি যখন টর্চ লাইটটা নিব ধরতে গেলাম, তো আমার হাতের কাছে একটা জিনিস অনুভব করলাম। আমি রাসেল ভাই কি বলবো, এত সফট ছিল ওটা। আমার লাইফে আমি আজকের দিন পর্যন্ত আমি ওইরকম সফট কোনো কিছু অনুভব করিনি। মানে ওটা এত সফট ছিল, এত সফট ছিল, মানে আমি জাস্ট আমি বিশ্বাসই করতে পারতেছিলাম যে এটা কি স্পর্শ করলাম আমি। তো যাই হোক আমি এরপরে আমার অনেক প্রচন্ড ভয় পাইলাম। ভয় পাওয়ার পর আমি কি করলাম, আস্তে আমার ডাইন সাইড দিয়ে আমি এক মশারিটি একটু জায়গায়, আমি আমার ডান সাইডে আমার খালাতো ভাই ছিল কাজিন, আমি ওর ইয়ার মধ্যে মশারির মধ্যে চলে গেলাম। আমি গিয়ে বললাম যে ভাই আমার ভয় লাগতেছে, কারেন্ট নাই, আমি একটু এখানে থাকি। তো ওরা বলছে কি হয়েছে কি হয়েছে, তা আমি বললাম যে আমার ভয় লাগতেছে। তো যাই হোক আমি এরপরে ওদের সাথে থাকলাম, থাকার পরে সম্ভবত 5 মিনিটও হয় নাই, এর ভিতরে কারেন্ট চলে আসছে। তো কারেন্ট চলে আসার পরে মানে আমি এই যে 5 মিনিট এই টাইমটা আমি ভাবতেছিলাম যে হইতে পারে এরকম যে ওই মেয়েটা চলে গিয়া পরবর্তীতে হয়তো আমার পাশে যেহেতু আরেকটা ছেলে আছে, হয়তো ওর হাত রেখে দিতে পারে। আমি যেইটা ভাবছি ওইটাই, আমি কারেন্ট আসলো, আমি উঠলাম, উঠে দেখি যে লাইট জ্বালিয়ে দেখলাম যে ঠিক ওর হাতটা ওখানে, ওর হাতটা। আর আরেকটা ব্যাপার হলো রাসেল ভাই, এই বাথরুমটা কেন্দ্র করে আমি যখন এই ঘটনাটা বলছি, বলার পরে আমার খালাতো ভাই মেজো, ও ছোট, ও হেফসখানা পড়তো। তো ও একদিনকার ওই ওয়াশরুমে, সেম ওই ওয়াশরুমে অজু করতেছিল। তো ও ওই সময় যাওয়ার পর ও দেখলো কি একটা বিড়াল, সাদা বিড়াল, একদম সাদা। তো সাদা বিড়াল, যাই হোক এটা কোনো সমস্যা ছিল না। ও দেখলো জানালা দিয়া লাফ দিয়া ওইটা উড়াল দিয়ে চলে গেল। মানে এমন ভাবে লাফ দিচ্ছে, মানে এটা নিচের দিকে না গিয়ে উপরের দিকে লাফ দিচ্ছে, মানে উইরে যাওয়ার মতো কইরা। এই কথাটা আমার খালুর সামনেই বলছিল যে ও ছোট ছিল যেহেতু, তো ও যা ভয় পাবে এই জন্য ওকে বলছে যে কিছু না, একটা বিড়ালই ছিল, লাফ দিয়ে চলে গেছে। কিন্তু ওইটা মূলত বিড়াল ছিল না, অন্য কিছু ছিল। আর আরেকটা ব্যাপার হলো, ওই মাদ্রাসাতেই হেফসখানা ছাত্ররা যেহেতু ওরা একটু আগে উঠতো, ওরা রাত্রে 3টা, 2:30, 3টার দিকে উঠতো। তো অনেক ছাত্র এইটা দেখছে যে সিঁড়ির মধ্যে এরকম দুদিকে পা দিয়া এরকম দাঁড়ায় থাকতো, মানে মাথা আর থাকতো না, অনেক লম্বা থাকতো কিন্তু মাথা থাকতো না। এটা অনেকে দেখছে, ওই মাদ্রাসার অনেক ছাত্ররা দেখছে যে রাত্রেবেলা, এই জন্য কেউ রাত্রে বের প্রথম যখন উঠতো একা কেউ আসতো না, সিঁড়ির মধ্যে এটা দেখতো। মাঝে মাঝে অনেকেই দেখছে যে এরকম মাথাবিহীন দুই সাইডে পা দিয়া এরকম দাঁড়াই আছে। এটা ছিল আমার এই মানে মাদ্রাসার যে ঘটনাটা, এটা ছিল আমার মাদ্রাসার ঘটনাটা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা জানলাম যে আপনার কাছে আরো ঘটনা আছে, নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগের মাধ্যমে আমরা আবারও আপনাকে পাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে আরেকটা যে ঘটনা, সেটা কি এখন শেয়ার করতে পারবো নাকি পরবর্তীতে? আচ্ছা, আপনি তাহলে শেয়ার করুন, যা যদি শেয়ার করতে চান এখন এটা করে ফেলেন। জি বল। এটা হইতেছে আসল ভাই, আমি 2015 ডিসেম্বরে আমি বিয়ে করছি, আমি রিলেশন করে বিয়ে করছি। যাই হোক, তো আমার ওটা এক্স ছিল, মানে এখন ও মানে ডিভোর্স হয়ে গেছে। তো
ও আমার ওই ওয়াইফ ছিল এক্স ওয়াইফ। তো ওর সাথে ঘটনাটা হয়, যেটা আমি মানে যেহেতু সাথে ছিলাম। তো আমরা বিয়ে করি, বিয়ে করার পরে আমার নানা বাড়িতে গেছিলাম আমরা বেড়াইতে। তো যাওয়ার পরে এটা সম্ভবত বিয়ার 10 দিনের মাথায় এরকম। তো যাওয়ার পরে আমরা হঠাৎ করে একদিনকার রাতে আনুমানিক 10টার দিকে, 10টা 11টা হবে এরকম শুয়েছিলাম। তো হঠাৎ করে ও মানে ওর কেমন জানি এরকম মনে হইতেছিল যে বুকে ব্যথা করতেছে। মানে আমি যেটা সাথে ছিলাম, আমি যেটা দেখতেছিলাম যে ও বুকে ব্যথা করতেছিল। ও এরকম করতেছিল যে পা দিয়া মানে উপরের দিকে উঠে যাইতেছিল এরকম। আমরা যেরকম শুই না, শুয়ে থেকে যে মাথায় বালিশ দিয়ে রাখি, তো উপরের দিকে উঠে যাইতেছিল এরকম, মানে পা দিয়া এরকম ধাক্কাইতেছিল যে উপরের দিকে উঠে যাবে এরকম। তো আমি এমনি ধরলাম ওকে, ধরার পর আমি বললাম কি হয়েছে। তো ও কিছু বলতে পারতেছিল না। এটা প্রথম শুরু হইলো। তো এরপরে আমি ওর বুকে হাত মানে বুকে মালিশ করলাম, সে করলাম, কোনো কাজ হইতেছে না। আমি পিছনে আম্মু ছিল, আম্মুরে ডাকলাম যে আম্মু কি হয়েছে দেখেন। তো আম্মু বললো যে এত রাত্রে, পর আম্মু আসলো দৌড়ে, আব্বু আসলো। তো বলছে কি হয়েছে। তো কিছুক্ষণ এরকম যাওয়ার পরে আমাদের বাসায় তখন জমজমের পানি ছিল। তো জমজমের পানি ছিটে দেওয়া হলো, খাওয়াই দেওয়া হলো। এরপরে ও ওই বুকের ওই ইয়েটা করা বন্ধ কইরা ও বলতেছিল যে আমি মিষ্টি খাবো। তো যখন এই কথা বলছে, তো আমার আম্মু আবার এর আগে বলছে কি যে এখন এত রাত্রে তো ডাক্তার পাবো না, গ্রামের অঞ্চলে তো কালকে সকাল ছাড়া তো কিছু করতে পারবো না। তো এখন আপাতত দেখো যে ওষুধ কি দেখো আগে কি হয়। তো যাই হোক, তো ও বলতে যখন বলছে যে মিষ্টি খাবো, তখনই আর কি আমার মানে আমার একটু অন্যরকম, যেহেতু আমি মাদ্রাসা পড়াশোনা করছি, আমার তো এগুলো আগে থেকে অনেক ঘটনা শোনা। তো আমার তখনই একটা অন্যরকম ইয়ে হয়েছে যে হঠাৎ করে মিষ্টি খাওয়ার কথা কেন বলতেছে, তাহলে অবশ্যই কোনো কিছু। তো যাই হোক, ও আম্মু বলতেছিল যে এত রাত্রে মিষ্টি কোথায় পাবো। তো ও বলতেছিল যে তাহলে চানাচুর খাবো। এরপরে বাসায় চানাচুর ছিল না, ছিল বিস্কুট। আম্মু বলতেছে যে বিস্কুট আছে, বিস্কুট খাবার। তো বলতে আচ্ছা বিস্কুট খাবো। তো রাসেল ভাই বিস্কুট এমন ভাবে খাইতেছিল, আমার মনে হয় একসাথে 8-10টা খাই ফেলাইতেছিল এরকম একটা অবস্থা। আর সবথেকে একটা বড় ব্যাপার হলো, ও দেখতেছি কিছুক্ষণ পর পরে আমাদের যে নানাবাড়ি যে আমরা যে রুমে ছিলাম, এটার যে কর্নার ছিল, এই কর্নারের দিকে তাকাইতো। আর মানে ও খাইতে চাইতেছিল না, মানে ওদিকে তাকাইলেই ও বলতো খাবো এরকম করতেছিল। মানে ওই কর্নারের দিকে দেখতেছিলাম যে তাকাইতেছিল আর বলতেছিল খাবো এরকম করতেছিল। মানে ও খাইতে চাইতেছিল না, ওকে কেউ প্রেশার করতেছিল এরকম কোনো কিছু। যাই হোক, প্রথম রাত্রে এরকম গেল। এরপরে আমি অনেক দরুদ পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, চারকুল পড়লাম, পরে ওকে ফু দিলাম। তো যাই হোক একটু নর্মাল হইলো। নর্মাল হওয়ার পরে আমি কি করলাম, সারা রাত লাইট জ্বালাই আমি মানে ঘুমাইতে পারিনি ওই রাত্র। আর আরেকটা সমস্যা হওয়া শুরু করলো, সেটা হলো ও যখন বাইরে বেরোইতো ওয়াশরুমে যাওয়ার জন্য, প্রচন্ড পরিমাণে ওর পেটে ব্যথা শুরু হয়ে যেত। মানে বাইরে গিয়ে দাঁড়ায় থাকতে পারতো না, বসে পড়তো, মানে ব্যথায় বসে পড়তো এরকম একটা অবস্থা। তো আমি ওর সাথে যাইতাম ওয়াশরুমে গেলে কখনো। তো যাই হোক, এরপরে হইতেছে এরপরে প্রথম রাত ওইভাবে গেল। দ্বিতীয় দিন আমি দিনের বেলা বাসায় ছিলাম না, রাত্রে যখন আমি আসছি, তো আমার নানু বলতেছিল যে ও এরকম আমরা দুপুরবেলা হঠাৎ করে দেখি ওকে যে চিকুন একটা গাছের উপরে উঠে গেছে। ও মানে ওকে খুঁজতেছি পাইতেছি না, পরে কোথায় দেখছি একটা গাছের উপরে উঠে বসে রয়েছে পা ঝুলাইয়া। তো এরপরে এটা দেখে তো সবাই তারা ধরে নামাইছে যে তুমি এই গাছের উপরে কেন। পরে ওকে ধরে নামানোর পরে পরের রাত্রে অবশ্য কোনো খাওয়ার কোনো কিছু চায় নাই, কিন্তু ওই মানে সারা রাত ঘুমাইতে দেয় নাই। ওই ভয় পাইতো, কি জানি দেখতো কর্নারে, তারপরে বলতো যে আমাকে ডাকে, মানে এই অনেক কিছু বলতো, মানে একদম মানে পাগলের মতন, যে এই যে আমার ডাকে, এই যে আমি এইটা দেখতেছি ওইটা দেখতেছি, এইটা ওইটা, মানে অনেক কথা বলতো। তো যাই হোক, প্রথম 2-3 রাত আমি এরকম ঘুমাইতে না পারার কারণে, তো আমার আম্মুর মামা হয় সম্পর্কে, উনি একটু ওজা টাইপের ছিল। তো উনি এগুলা কি এই যে জিন ভূত এগুলা একটু ঝাড়ফুঁক করতো, কবিরাজ টাইপের। তো আম্মু তার সাথে কথা বইলা, তো ওইটা উনি আবার থাকতে হইতেছে আমার বড় খালাদের বাড়ির ওইখানে। তো যাই হোক, তো আম্মু কথাবার্তা বইলা আছে। পরের দিন সকালে হইতেছে মানে তৃতীয় দিন, পরের দিন সকাল তৃতীয় দিনের পরে গিয়া সকালবেলা আমরা ঠিক করলাম যে আমরা গাড়ি দিয়ে যাব। তো গ্রাম এলাকায়, তো আমরা ভ্যানে দিয়ে যাইতেছিলাম। তো দিনের বেলায়
আমরা ভ্যানে দিয়ে যাইতেছিলাম, আরো বলতেছিল কি যে ওই যে আসতেছে, ওই যে আসতেছে, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, ওই যে আসতেছে, ওরা সবাই আসতেছে, তাড়াতাড়ি যান, আমার নিয়ে যাবে, আমার নিয়ে যাবে, মানে এরকম বলতেছিল। তো আমরা তো কিছু দেখতেছিলাম না, কিন্তু আমরা রাতের ব্যাপারগুলো এত ভীতু ছিলাম যে দিনের বেলা ওর কথা শুনে আমাদের ভয় লাগতেছিল। যাই হোক, তো আমরা নিয়ে গেলাম যেভাবে হোক, অনেক কষ্ট করে নিয়ে গেলাম হইতেছে আমার ওই বড় খালাদের বাড়িতে। রাত্রে হইলো গিয়ে ওই কবিরাজ আসলো, ওই আমার নানা হয় দুঃসম্পর্কের। তো হইতেছে উনি আসার পরে উনি কি করলো, আসন পাইতে বসলো, মোমবাতি জ্বালাইলো, তারপরে ওখানে একটা মোরগ দিতে হয় নাকি কি জানি দিতে হয়, অবশ্যই এটা আমি তখন আমার এতটাই মানে ইয়া ছিল যে আমি এগুলা কোনো কিছু ইয়ে করিনি, আমার আব্বু আম্মুই করছে। তো যাই হোক, তো ওগুলা রাত্রে আয়োজন করছে, ওইরকম আসন বসানোর পরে ওকে সামনে বসানো হয়েছে। তখন হইতেছে ওরে আসর করা অবস্থায় ওই ইয়া করছে, তো একটাকে ধরতে পারছে আর বাকিগুলা সব পালাইছে। তো পালানোর পরে ওই যে জেন যেগুলা 7টা না কয়টা ছিল, পরবর্তীতে যে একটা ছিল ওইটা নাকি ভালো এরকম, তো ওর নাম বলছে যে মায়াপুরী, এরকম একটা নাম বলছে। তো যাই হোক, পরবর্তীতে আমি অনেক ক্লান্ত থাকার কারণে আমি মানে আমি যে কখন ঘুমাই গেছি আমি নিজেও জানি না। সকালবেলা আমার ঘুম থেকে ওঠার পরে আম্মুর কাছ থেকে শোনা, যেভাবে আম্মু বলতেছিল, অবশ্য ওইটা ফোনে তখন রেকর্ড করেও রাখছিল যে কি বলছে। তো বলতেছিল যে ও এরকম, ও অনেক ছোটবেলায় ওর ছোট চাচার সাথে, ওর ছোট চাচার শ্বশুর বাড়িতে গেছিল। তো যাওয়ার পথে দুপুরবেলা, এটা হইতেছে ওদের ঠিকানাটা হইতেছে নারায়ণগঞ্জে। তো বন্দর আর যে নদী আছে, নদী শীতলক্ষ নদী পার হয়ে ওপারে ঘাটের ওইখানে একটা বট গাছ এখনো আছে, বট গাছটা এখনো আছে। তো ওইখানে ও হইতেছে ওইখানে বইসা ওই চানাচুর খাইছিল ভর দুপুর বেলা, ওই বট গাছের ওই নিচে বইসা। তো ওইখান থেকে হইতেছে ওকে ধরছে, ওইখান থেকে ওর এই প্রথম শুরু করছে। তখন ও অনেক ছোট, কিন্তু ওদের বাড়িটা বন্ধ করা, যার জন্য হইতেছে ওদের বাড়িতে বসে কোনো সমস্যা হইতো না। সমস্যা হইতো, এরকম সমস্যা হইতো যে মানে ওর পেটে ব্যথা করতো, হঠাৎ পেটে ব্যথা হইতো। তো ওর আব্বু আম্মু কি করতো, ওই হুজুরের কাছে যাইতো, ইমাম সাহেব যে ছিল ওদের পাশের মসজিদের, ওনার কাছ থেকে পানি পড়াই না খাওয়াই দিত, পেটে ব্যথা কমে যেত। কিন্তু যেহেতু ওদের বাড়িটা বন্ধ করা ছিল, এই জন্য তেমন কোনো সমস্যা হয় নাই। তো পরবর্তীতে যখন ওর আম্মু এগুলো শুনছে, আম্মু শোনার পরে বলতেছে যে ওর গায়ে কি তোমরা কোনো হলুদ ছোঁয়াইছো কিনা। তা আমরা বললাম না তো। তো তারা কিন্তু জানতো, তারা আসলে আমাদেরকে বলে নাই যে এরকম কোনো সমস্যা আছে বা হয়েছিল। তো যাই হোক, আমরা তখন তো আর কিছু করার ছিল না। যাই হোক, পরবর্তীতে ওই আমার যে নানা, উনি অনেকগুলো তাবিজ দিল, আর ওই জিন ওইরকম ছাড়াই টাড়াই দিল, মোটামুটি সুস্থ। এরপরে হইতেছে ও কি করলো, মোটামুটি সুস্থ হয়ে গেল। এরপরে ও হইতেছে ওদের বাড়িতে গেল। এখন ওদের বাড়িতে তো এগুলা কেউ মানে ওই গলায় তাবিজ দেওয়া, হাতে তাবিজ দেয়, এগুলা দেখে সবাই মানে এক একজন এক কথা বলতেছিল। তো ও কি করছে, ওইটা খুলে রেখে দিছে। তো ওদের বাড়িতে তো কোনো সমস্যা হইতেছিল না, খুলে রেখে দেওয়ার পরে এরপরে কি করছে, ও যখন মানে আমাদের বাড়িতে চলে আসলো, তো আমার আব্বু আম্মু ছিল খুলনা, ও বাড়িতে একা ছিল। তো আমি সারাদিন কাজে ছিলাম, আমি আসতে তখন সম্ভবত এসার পরে আসছি। তো আসার পরে ওকে আমি দেখতেছি যে আমার পাশের ঘরে আমার এক চাচাতো দাদা, তাদের ঘরে আর কি ও। তা আমি ওর দেখে কান্নাকাটি করতেছে। তাই আমি বললাম যে কি হয়েছে। তো বলতেছে যে এরকম, যে ঠিক মানে মাগরিবের ওয়াক্তে, যখন মাগরিবের টাইম, ঠিক ওই টাইমে ও দেখতেছে কি, আমার দাদির যে ঘর, যে ঘরে ও ছিল, দাদির ঘরের বারান্দায় সাদা পোশাক পরানো একটা লাশের মতন শুয়ে আছে, একদম ঠিক সন্ধ্যা টাইম, মাগরিবের পরে, মানে মাগরিবের টাইম, ওই টাইমটাই। তো ও দেখে তো ভয় পেয়ে এক চিক দিয়ে ও দৌড় দিয়ে চলে আসছে। পাশে যেহেতু আমাদের ওদের বাড়িটা ছিল এরকম যে চারপাশে ঘুরানো ঘর, মানে হয় না যে গ্রামে আগে যেমন থাকে যে ভাইরা সব একসাথে থাকে, এরকম সবার ঘর আলাদা আলাদা একসাথে থাকে, তো ওই টাইপের। যাই হোক, তো ও ওইটা দেখে ভয় পেয়ে ও চিক দিয়ে চলে গেছে। তো এটা গেল একটা। এরপরে হইতেছে কি, ওখান থেকে পরবর্তীতে চলে আসছে, আমি ওকে নিয়ে যখন খুলনায় চলে গেলাম, খুলনা যাওয়ার পরে হইতেছে
আমি একটা বাসায় থাকতাম, তো ওকে নিয়ে আমি একটা বাসা ভাড়া করে থাকতাম। তো যাই হোক, তো থাকার পরে ওখানে আমার এক চাচি আছে, ওনার মাধ্যমে ওখানে এক হুজুরের, যেহেতু ও তাবিজগুলো ফেলাই দিয়েছে আর এই সমস্যাগুলো হইতেছিল, তা আমি এই জন্য আর কি আবার এক হুজুরের কাছ থেকে আমি, আম্মু অনেক রাগ হয়েছে যেহেতু তারা অনেক প্রেশানি করছে, অনেক দৌড়াদৌড়ি করে এই তাবিজ টাবিজ আইনে দিচ্ছে, তারপরে হইতেছে ওজা কবিরাজ দেখাইছে, এখন ওইটা সে তার বাড়িতে ফেলাই দিয়ে আসছে, সেটা আনেই নেই। তো এই জন্য অনেক রাগ হওয়ার পরে তো আমি কি করলাম, তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি ওই আমার চাচিকে দিয়ে ওকে পাঠাইলাম। তো যাই হোক, পাঠানোর পরে ওই হুজুর উনি কোনো তাবিজ দেয় নাই, উনি বলছে ঠিক আছে আমি দেখবো, দেখা জানাবো। তো বলার পরে কি হয়েছে, আমরা যেখানে থাকতাম, তো ও হইতেছে ওই হুজুর আমাকে এর ভিতরে ওই চাচিকে দিয়ে মানে নক দিয়েছিল, বলছিল যে যাওয়ার জন্য। তো যাওয়ার জন্য বলছিল, তো আমি ওটা আমি একদিন ভুলে গেছিলাম মাঝখানে, তো পরের দিন ওকে আমি বলছি। তো বলার পরে ও তারপরের দিন গেছে, যাওয়ার পরে হুজুর বলতেছে এখন আসছো কেন, এখন তো আর এসে কোনো লাভ হয় নাই। মানে সমস্যাটা এরকম হয়েছিল যে ও হইতেছে বাবু কনসিভ করছিল। তো ওই যে কলপাড়ের যে থাকে, কলপাড়টা পাকা করা থাকে গ্রামে, দেখা যায় যে কলপাড়টা পাকা করে রাখে। তো ওই কলপাড়ে ও কি করছে, সন্ধ্যার দিকে ও সম্ভবত উজু করতে গেছিল, তো ওখানে ও স্লিপ করে পইরা যায়, পইরে গিয়ে ওই বাবুটা নষ্ট হয়ে যায়। তো ওই হুজুরটা ওটা বুঝতে পারছিল যে একটা ক্ষতি হবে, সেই জন্য বলছিল যাওয়ার জন্য, একদিন আগেই বলছিল, কিন্তু আমরা একদিন দেরি করে যাওয়ার কারণে ওই বাবুটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এরপরে এরপরে হইতেছে আমি হঠাৎ করে ঘুমাইছিলাম, এর কিছুদিন পরে আনুমানিক এক সপ্তাহ এরকম। তো আমি ঘুমাইছিলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, যার পরে আমি দেখছি ও না এরকম মানে হাইটা দরজা থেকে, মানে দরজা খুলবে, হাইটে বের হয়ে যেতেছে, কেমন যেন আমার কাছে মনে হচ্ছে ওর চোখও বন্ধ এরকম। তো যাই হোক, আমি দৌড় দিয়ে গিয়ে ওর হাত ধরছি, হাত ধরার পরে মানে হাত ধরলাম, ও কিচ্ছু বললো না। আমি ওর জিজ্ঞেস করতে কোথায় যাও, ও কিছুই বললো না। আমি যে হাত ধরলাম, ও আবার ব্যাক করে বিছানায় এসে শুয়ে পড়ছে। তো আমি ভাবলাম যে হয়তো ওয়াশরুমে যাওয়ার চাইছিল কিন্তু যাবে না, সেজন্য আবার ব্যাক করে চলে আসছে। তো যাই হোক, আমি রাত্রে ঘুমালাম, কিন্তু আমার মাথার মধ্যে ওইটা রয়ে গেছে। আমি পরের দিন সকালে আমি জিজ্ঞেস করলাম যে রাত্রে বেলা আমি দেখলাম যে তুমি হঠাৎ করে হাইটে যেতেছো, আমি ডাক দিলাম শুনতেছো না, আমি গিয়ে হাত ধরলাম, এরপর আবার ব্যাক করে চলে আসলাম, বিছানা শুয়ে পড়লাম, মানে কিছুই বললা না যে কি হয়েছে। তো ওর ওই রাত্রের কথা কিছু মনে নেই, ওর আগের দিনের রাত্রে যেটা হয়েছে ওইটা ওর মনে আছে। ওর হইতেছে আগের দিন রাত্রে ও সেম এরকম বের হয়ে গেছে, বের হয়ে গিয়া আমরা যে বাড়িতে থাকতাম ওটার পাশে, একটু পাশে, মানে ওখানে 3টে বাড়ি পরে গিয়ে একটা কবরস্থান আছে। ও নাকি ওই রাত্রে, অর্ধেক রাত্রে আনুমানিক 2-3টার দিকে ওই হাইটা যাইয়া ও হঠাৎ করে চোখ খুলে দেখে ও কবরস্থানের মধ্যে। তো এইটা দেখে ও ভয়তে মানে এক দৌড় দিয়ে চলে আসতে পারে। তো আমি তো জানি না যে এরকম কোনো কিছু হয়েছে। তো মানে ওখান থেকে ও হঠাৎ করে চোখ খুলে দেখে যে ও কবরস্থানে, ব্যাপার কি আমি এখানে কেন। তো ওইখানে অন্ধকার দেখে ও দিচ্ছে এক দৌড় দিয়ে বাসায় চলে আসছে, বাসায় চলে আসে দরজা লাগায় আবার ঘুমিয়ে পড়ছে, কিন্তু ও আমায় কিছু বলে নাই। তো বলে নাই, হয়তো ভুলে গেছিল বা এরকম কোনো কিছু। পরের দিন যখন আমি দেখলাম যে ও বেরোয় যেতেছে, এইটা বলার পরে হইতেছে ওর সেন্সে আসলো যে আগের দিন তো এরকম হয়েছিল। এই ছিল আমার ঘটনা। এর পরবর্তীতে আমি অনেক ওজা কবিরাজ দেখানোর পরে ওরা বলছিল যে আপনাদের দূরে থাকলে সমস্যা, আপনারা ঢাকায় গিয়ে থাকেন, ওখানে ও সেফ। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা জানলাম না, কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মিডল ইস্টে বাংলাদেশের পরে সবচাইতে বেশি মানুষ আমাদেরকে মিডল ইস্ট থেকে সরে, এবং আপনি সেখান থেকে বলছেন। তো আপনার মাধ্যমে আমাদের যে সমস্ত লিসনাররা ওখানে আছেন এবং যারা সমস্ত ভাই বোনেরা যারা ওখানে কাজ করছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করছেন, সেই সাথে নিজেদেরকেও মানে নিজেদের ডেভেলপমেন্টেও কাজ করছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাবেন। বাজার ঘাট বা রাস্তাঘাট যেখানে দেখা হোক না কেন বাঙালিদের, আমার এই খবরটা দয়া করে পৌঁছে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন রাসেল ভাই, আপনার তো সবসময় ভালোর দলেই, দোয়া করবেন। জি অনেক ধন্যবাদ। আমি মানে আপনাদের সৌদি আরবের তুলনায় এখন বাংলাদেশে অনেক রাত, সুতরাং আমরা শেষ করতে হবে, আমাদের কিছু কমেন্ট। হ্যাঁ, আমি তো মাগরিবের পরেই বসেছিলাম আপনার অপেক্ষায় যে কখন ডাক দিবেন। না, আমাদের মাগরিবের পরপরই আমরা শুরু করি, কারণ আমরা তারাবির জন্য একটু দেরি করে শুরু করেছি। সো এই জন্য জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক কথা হবে। ঠিক আছে ভাই, দোয়া করবেন। ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ।
তো আমরা কথা বলছিলাম বুদ্ধ আমাদের সময়ের জন্য আরেকজন ভাইয়ের সাথে। শুভেচ্ছা রইলো। তো আমরা কথা বলছিলাম আমাদের একজন লিসনারের সাথে, যিনি জয়েন করেছিলেন আমাদেরকে মিডল ইস্ট থেকে, এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সাথে জয়েন করার জন্য বা আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যারা এখন পর্যন্ত যারা কমেন্ট করছেন এবং আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। একই সাথে নোয়াখালী থেকে শুনছিলেন আমাদেরকে এমডি রিয়াদ, আমাদের সাথে আছেন সালমান, আমাদের সাথে আছেন রশিদ, আমাদের সাথে আছেন বাইজিৎ হাসান, এমডি সুমন, আমাদের সঙ্গে আছেন এহসান, আমাদের সঙ্গে আছেন স্টার পয়েন্ট, আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমরা অনেকেই চাচ্ছেন যে সেহরি পর্যন্ত শো চলে যাক না, সেহরি পর্যন্ত শো চলে গেলে যারা বলবেন কিন্তু লাইভে ঘটনা বলবেন, সবাই কি রাজি হবেন? মানে আপনারাও কি রাজি হবেন যে সেহরি পর্যন্ত শো টেনে নিয়ে যাই আমরা? না, আসলে লম্বা শো করার চাইতে আমি যদি ভাবি যে আমি আসলে একটা ঘটনা, যে ঘটনাটা মনে রাখার মতো সেটা যদি শোনাই তাহলে মানে তাহলে সেটা অনেক বড় একটা ব্যাপার। তবে হ্যাঁ, সেই ঘটনাটা বোঝানোর জন্য যেটুকু সময় দরকার, মানে সবাই আপনারা এই জন্য দীর্ঘ ঘটনা পছন্দ করেন, কিন্তু দীর্ঘ ঘটনা আর দীর্ঘ এপিসোড দুটোর মধ্যে মানে সবাইকে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। যাই হোক, আচ্ছা, ব্রোকেন হার্ট বয় আমাদের সঙ্গে আছেন, কারণ এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন যে সবাই রোজা রেখেছে সারাদিন, রোজা রাখার পরে ইফতার করেছেন, কেউ কেউ তারাবি পড়েছেন, এবং তারপরে এখন না ভাই না, এই রিস্ক আমি নিব না। মানুষজন দেখা যাবে যে আপনারা মাঝপথে ঘুরিয়ে গেছেন, সেই সময় উঠতে পারলেন না, না তার দরকার নেই। আচ্ছা, এছাড়াও আমাদের সঙ্গে আছেন তুহিন আহমেদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি সহ আরো অনেকে। ঈদের জন্য আমরা যে কি চমৎকার ঘটনা পেয়েছি, এই ঘটনাগুলো যদি আপনারা জানতেন তাহলে পরে, কিন্তু আমরা এখনই মানে কি বলবো যে হাটে হাড়ি ভাঙতে চাই না, আমরা খুব দ্রুত আপনাদের কাছ থেকে ফিরে আসবো। এবং যারা আমাদের সাথে ছিলেন তখন পর্যন্ত আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি গাইবান্ধা থেকে নূর নবী ছিলেন আমাদের সঙ্গে, এমডি আরফাত রহমান আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে, নামটা লিখেননি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জয়, আমাদের সঙ্গে আছেন শেখ ইউসুফ, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি ইনসাফ আলী, ফাহিম হুসাইন আমাদের সঙ্গে আছেন, মাসুম খান আমাদের সঙ্গে আছেন, RS ফাহিম আমাদের সঙ্গে আছেন। এখনো পর্যন্ত যারা আমাদেরকে শুনছেন তাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি সাবস্ক্রাইব করেননি? আমার মনে হয় না যে এরকম কেউ আছেন, কারণ আমার সাথে মানে আমার ইফ ইউ ওয়ান্ট টু সাপোর্ট আস and if you want to get all the notifications, তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আজকের মতো, কারণ সময় হয়ে গেছে অনেক এবং রাত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সো বিদায় দিতে হবে আমাদের। কালকে সকালে সবার আবার অফিসও আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শুনছিলেন অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবসময় আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকুন সবাই, ভালো থাকুন সকলে। এবং রমজান মাসে যে সিয়াম সাধনার মাস এবং যেই উদ্দেশ্য, যে প্রার্থনায় রহমতের 10 দিনে আমরা আছি, যেই প্রার্থনা আপনাদের, সেই প্রার্থনাটি আল্লাহ তাআলার কাছে কবুল হোক, সেই প্রার্থনা রেখেই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকুন সবাই।